আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী, লেখনীতে জানা নুসরাত, সিজন 2, পর্ব 15। হেলাল সাহেব নুসরাতের সাথে ঝগড়া শেষ করে এসে সেই ড্রেসিং রুমে বসেছেন। এখনো পর্যন্ত সেখান থেকে নড়েননি। সুফি খাতুন দুই একবার এসে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আশানুরূপ জুৎসই কোনো উত্তর পাননি বলে বর্তমানে হেলাল সাহেবের আশেপাশে তাকে দেখা যাচ্ছে না। হেলাল সাহেবের শুভ্র মুখশ্রী গম্ভীর বটে। ওই ছোট মাছের মতো দেখতে মেয়েটা তার ছেলের মতো সুঠাম দেহি পুরুষকে কিভাবে গাধা বলতে পারে? আর সে নখের যোগ্য কি ওই মেয়ে হবে? হু হু, তার ছেলের সাথে ওই মেয়ের তুলনা দেওয়াই ভুল। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তার ভেতর মনে পড়ল, আজ পুরো দিন প্রায় কেটে গেলেও আর সে দেখা সে পায়নি। কপালের ভাঁজের মোটা আস্তরণ পড়ল। চিন্তিত চোখ আশেপাশে ঘুরালেন অতি আদরের ছেলেকে দেখার আশায়। অতি প্রিয়া মুখটা না দেখতে পেয়ে বিরক্তি ফুটে ওঠে শৈলের প্রতিটি শিরায় শিরায়। তাই বিরক্তি আরো বাড়িয়ে দিয়ে জাইন গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যায় বাড়ির বাহিরে। জাইনের তৎপর গতিতে যাওয়া দেখে হেলাল সাহেবের চশমার আড়ালে থাকা চোখগুলো ছোট ছোট হয়ে আসে। ছেলের কাছ থেকে সালাম ছাড়া কোনো প্রকার হাই হ্যালো না পেয়ে একটু অসন্তোষ হলেন। চেহারায় তা স্পষ্ট বেশি উঠল। পুরশালী কুচকে যাওয়া চামড়া আর একটু কুচকে গেল। নাক উপরে তুলে হেলাল সাহেব বেঞ্চি কাটলেন জাহিনকে পেছন থেকে। জোর গলায় স্ত্রীকে ডেকে উঠলেন, লিপি, ও লিপি। লিপি বেগম মৃদু স্বরে উত্তর দিলেন, জি আসছি। স্ত্রীর নিকট থেকে উত্তর পেলেও সেটা নিজের পছন্দসই না হওয়ায় রেগে গেলেন হেলাল সাহেব। এই মুহূর্তে তার দ্বারা অপেক্ষা করা সম্ভব না। তাই আবারও চিৎকার করে গর্জে ওঠার মতো লিপি বেগমকে ডেকে উঠলেন। লিপি বেগম তড়িঘড়ি করে বের হয়ে আসলেন কিচেন থেকে। উড়নার কোণে হাত মুছলেন, কপালের ঘাম উড়না দিয়ে মুছে নিলেন। স্বামীর দিকে চোখ পাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? চিৎকার করে এলাকা শোনাচ্ছেন কেন? হেলাল সাহেব কিচে যাওয়া মেজাজে বললেন, বেশ করেছি, চিৎকার করেছি। তোমাকে এ নিয়ে 7 বার ডাকলাম, কোনো হা না উত্তর করলে না কেন? লিপি বেগম শুধরে দিয়ে স্বামীকে বললেন, 7 বার নয়, 2 বার ডেকেছ। হেলাল সাহেব তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। তর্জন গর্জন করে কঠিন আওয়াজে স্ত্রীর নিকট জানতে চাইলেন, আরস কোথায়? লিপি বেগম দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। সত্যিই তো আজ সারাটা দিনে একবারও আরশের দেখা পাননি লিপি বেগম। মৃদু কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে জানালেন, হয়তো এখানে আশেপাশে আছে। হেলাল সাহেব স্ত্রীকে কিছুক্ষণ রাগী চোখে লক্ষ্য করলেন, দাঁতে দাঁত পিষে কিরমিরিয়ে জিজ্ঞেস করলেন, হয়তো কি? ছেলের কোষ রাখো না তুমি, কেমন মা? লিপি বেগম নিজেও রেগে গেলেন। পাল্টা প্রশ্নের বান ছুড়ে মারলেন, আপনি জানেন না আরস কোথায়? আপনি কেমন বাবা? দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরব চোখে শুধু যুদ্ধ চালালেন। লিপি বেগম হেলাল সাহেবকে ড্রয়িং রুমে একা ফেলে রেখে কিচেনে যেতে যেতে মুখ মুচড়ে বেঞ্চি কেটে গেলেন। হেলাল সাহেব বিড়বিড়িয়ে আওড়ালেন, মহিলার অবস্থা দেখো, স্বামীকে মুখ মুচড়ে কিভাবে যাচ্ছে, বিয়াদব। সন্ধ্যা হয়ে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ। নিকশ কালো অন্ধকারে ডুবেছে ধরণী। বৃষ্টির হঠাৎ আগমনে একটু বিভ্রান্ত বটে মাহাদি। একটু আগে সে হসপিটাল থেকে ফিরে এসেছে শহীদ বাড়িতে। ডক্টর নিশ্চিত করেছেন যে আরশ এখন বিপদের বাহিরে, কিন্তু হসপিটাল থেকে আসার পথে যা দেখলো তা দেখে সে নিজে বিপদের ভেতর ঢুকে গেছে। এই বাড়ির সব মানুষ কি এরকম অদ্ভুত? মাহাদির মনে প্রশ্ন জাগলো। একজন কাদায় শুয়ে গড়াগড়ি খায়, তো অন্যজন দিন দুপুরে ঝগড়া করে। দুবদাব পায়ে সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন এসব চিন্তা করছিল সে। হঠাৎ গলা খাকারি দেওয়ার শব্দে তার ধ্যান ফিরে আসে গভীর চিন্তা থেকে। চোখ তুলে সামনে তাকাই, চোকাচোকি হয় হেলাল সাহেবের সাথে। মৃদু শব্দে সালাম করে। সালামের জবাব হেলাল সাহেব ফিরিয়ে দেন, হাত তুলে ইশারা করেন তার দিকে আসার জন্য।
মাহাদি কপালের বাজ ফেলে এগিয়ে যায় হেলাল সাহেবের দিকে। চিন্তার উদ্ভট ঘটে। আকস্মিক হেলাল সাহেব তাকে কেন ডাকছেন? নিজের গম্ভীর মুখখানা আরো একটু গম্ভীর হয়ে ওঠে। চোখে মুখে বিরক্তির ভাব এঁটে যায় নিমিষেই। একটা কাজে যাবে, তার মধ্যেও বাধা। ব্রুজুগল কিঞ্চিত কুচকে হেলাল সাহেবের সামনে সোফায় বসে প্রশ্নতীত গলায় জিজ্ঞাসা করে, কোনো প্রয়োজন আঙ্কেল? হেলাল সাহেব নিজের সরু চোখ দিয়ে উপর থেকে নিচে মাহাদিকে অবলোকন করেন, বোঝার চেষ্টা করেন কোনো গাবলা আছে কিনা এই ছেলের মধ্যে। বন্ধুর ছেলে হলে কি পার পেয়ে যাবে তার সন্দেহের হাত থেকে? উহু, একদম না। এই হেলাল কারোর সাথেই না, ইনসাফই করে না। মাহাদির ভেতর কোনো গাবলা না পেয়ে নড়চড়ে বসে আবারও চিন্তা করতে লাগলেন। সকাল পেরিয়ে সন্ধ্যা প্রায়, আরশের কেন দেখা নেই? আজ একবারের জন্য আরশকে দেখতে পাননি তিনি। লিপি বেগমকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রত্যাশা অনুযায়ী কোনো কথার উত্তর দিতে পারেন না। তাই স্ত্রীর উপর সমরূপে বিরক্ত হলেন হেলাল। মাহাদির দিকে চোখ বুলিয়ে নিয়ে তিক্ততার সহিত জানতে চাইলেন, তুমি এইখানে, তাহলে আরশ কোথায়? মাহাদির গম্ভীর মুখ আর একটু গম্ভীর হয়ে ওঠে। আরশের কথা জিজ্ঞেস করাই দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। ভেতরে ভেতরে মিথ্যা বলার জন্য সব কথা গুছিয়ে নেয়। মুখের স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে এসে পুরুষালী পুরো ঠোঁট নাড়িয়ে জানাই, জি, আরশ আমাদের এক বন্ধুর সাথে আছে। হেলাল সাহেব পর মুহূর্তেই প্রশ্ন করে, তাহলে তুমি এখানে কেন? মাহাদি ঠোঁট কামড়ে ধরে অপ্রস্তুত হাসে। বুদ্ধিদীপ্ত পুরুষালী চোখজোড়া আশেপাশে ঘুরিয়ে বলে ওঠে, জি, পাশে থেকে স্ন্যাক্স নিতে এসেছি। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখ দিয়ে মাহাদির দুই হাত পরিদর্শন করেন, তারপর ভ্রুযুগল কুঞ্চিত করে জিজ্ঞেস করেন, কোথায় স্ন্যাক্স? তোমার হাত তো খালি। মাহাদি থতমত খেয়ে যায়, ইতস্তত কণ্ঠে বলে ওঠে, জি। হেলাল সাহেব মাহাদিকে শুধরে দিয়ে বলে ওঠেন, জি নয়, আমি জিজ্ঞেস করেছি হাত খালি কেন? স্ন্যাক্স নিতে এসেছো তো? প্রশ্নটা জিজ্ঞেস করে আবারও চোখ সরু করে মাহাদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন হেলাল সাহেব। হেলাল সাহেবের জেরার মুখে পড়ে মাহাদি বোকার মতো হেসে পরিবার স্বাভাবিক হতে চায়। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে বলে, তাই তো, তাই তো। মনে মনে মিথ্যা কাহিনী সাজায়। আসল কথা বললে এই বাড়ি আর ওই বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এটা মাহাদি নিশ্চিত। তাই বিশ্বযুদ্ধ আটকাতে নিজের মুখ আটকে নেয়। দৃঢ় মনোবল নিয়ে মিথ্যা কথা বলে। আরও গ্রোসারি শপে। হেলাল সাহেব শুধালেন, গ্রোসারি শপে ওর কাজ কি? মাহাদি জটপট উঠে দাঁড়ায় হেলাল সাহেবকে আরেকটা প্রশ্নের সুযোগ না দেওয়ার জন্য। উল্টো পায়ে মেন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আসলে আঙ্কেল, আরশও কাঠ নেয়নি, আর আমিও আবার আমাদের বন্ধুও কাঠ আনিনি। কিন্তু জিনিস না কিনে কিছু খাবার গ্রোসারি শপে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে ফেলেছিলাম। এখন আরশ আর ওই বন্ধুকে ওখানে আটকে রেখেছে আর আমাকে কাঠ আনতে পাঠিয়েছে। মাহাদি তাড়াতাড়ি করে বিপদের সামনে থেকে পালাতে যাবে। হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কখন আসবে তোমরা, এটা তো বলে যাও। মাহাদি দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে গলার আওয়াজ বাড়িয়ে বলল, সপ্তাহ 10 দিন পর ফিরে আসবো আমরা। আমরা আমাদের ওই ফ্রেন্ডের বাসায় কয়েকদিন থাকবো। কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করবে আরশ ওখানে। মাহাদি যান গলার কাছে নিয়ে পালিয়ে গেল। নাক কুচকে সৈয়দ বাড়ির ফটকে দাঁড়িয়ে বর্ষণা জানালো হেলাল সাহেবকে, একটা মানুষ এত প্রশ্ন করতে পারে কিভাবে? বিরক্তিকর। নুসরাত সন্ধ্যাবেলা পরে পরে ঘুম দিচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর রকম এক বাস্তব স্বপ্ন দেখে তার বন্ধ হওয়া চোখগুলো তড়িৎ গতিতে খুলে গেল। চোখ খোলার পর সব কিছু ঝাপসা ঝাপসা মনে করতে হলো। আরশকে হয়তো স্বপ্নে দেখেছে, কিন্তু কি বলেছিল আরশ? কানের কাছে ফিস ফিস করে কিছু একটা তো বলেছিল সে। কি সেটা নুসরাত মনে করতে পারল না। যে স্বপ্নগুলো বাস্তবিক হয় সেই স্বপ্নগুলো মনে রাখা একটু কষ্টকর হয়। নুসরাত হাল ছেড়ে দিল না, চাপ দিতে থাকলো নিজের মস্তিষ্কের প্রতিটি নিউরনে, যাতে আরশের বলা কথাটা তার মনে পড়ে যায়।
হঠাৎ আজ সন্ধ্যাবেলায় ঘুমানোর জন্য নুসরাতের শরীরটায় একটু অলসতা গেড়ে বসেছে। তাই বিছানায় আবারও হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ঘুমের ভাব এখনো না কাটায়। চোখ বন্ধ করে নিতেই স্বপ্নে দেখার কিছু মনে পড়ল। আরশের বলা কথাগুলো সাইরেনের মতো কানে কাছে শব্দ হলো। চোখ খিচে নিতেই আবারও আরশের বলিষ্ঠ হাত জোড়া নিজের গলার কাছে বাসল। নিজের উপর বিরক্ত হলো। এত বাস্তবিক একটা স্বপ্ন দেখে সে কি করে ভুলে গেল। নিজের চুলগুলো খামচে ধরে বিছানার প্রান্তে ঝুলে রইল। স্বপ্নকে স্বপ্ন ভেবে বলে যেতে চাইল, কিন্তু বারবার সেটা মাথায় চড়ে বসলো। অধিক চেষ্টার পরেও নিজের মনের ভিতর থেকে স্বপ্নের রেশ কাটাতে পারল না। বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে এসির রিমোট হাতে নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। শরীর ঘেমে গেছে, সেটা ঢের ভালো অনুভব করতে পারছে। নিজের ওভারসাইজ হ্যালো কিটি টি শার্ট টেনে প্যাটের উপর তুলে ফেলল। এর মধ্যে ইসরাত এসে রুমে প্রবেশ করলো। ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শরীর এমন ঘেমে আছে কেন? নুসরাত মৃদু কণ্ঠে ইসরাতকে বলল, বাস্তবিক স্বপ্ন দেখেছি। ইসরাত এগিয়ে সে বিছানায় বসতে বসতে জিজ্ঞাসা করল, কি দেখেছিস স্বপ্নে? নুসরাত এক পাশে ভ্রু বাঁকিয়ে বিতৃষ্ণা নিয়ে জানায়, একজনকে দেখেছি, মুখ দেখিনি, কিন্তু অনুভব করেছি। ইসরাত শান্ত কথায় এবার কিছুটা বিরক্তির খোঁজ পাওয়া যায়। হিসিয়ে বলে ওঠে, সেটাই তো জানতে চেয়েছি, কাকে অনুভব করেছিস? নুসরাত ভ্রুক্ষেপহীনভাবে শোয়া থেকে উঠে বসতে বসতে নির্লিপ্ত গলায় জবাব দেয়, আরশ ভাইকে। ইসরাত কথা বলতে যায়, নুসরাত কেটে দেয়। মৃদু কণ্ঠে বলে ওঠে, অন্য বিষয়ে কথা বলি। ইসরাত আর গাটাই না, শান্ত গলায় জিজ্ঞাসা করে, ডাক্তার কি বলেছে? কোমরে হাড়ে ফ্র্যাকচার হয়েছে কিনা এক্স রে করে দেখে নিতে। একা শুধু ব্যথানাশক ওষুধ দিয়েছে। ইসরাত সুদাই, তাহলে কি আগামীকাল তুই যাবি হসপিটালে আবার? নুসরাত উদাসীন কণ্ঠে জানাই, না, 2-3 দিন পর যাব। এর মধ্যে কমে গেলে তো আর যাব না। নুসরাত কথা শেষ করে উদ্গ্রীব কণ্ঠে ইসরাতকে বলে ওঠে, জানিস আজ কি হয়েছে? নুসরাতের কথায় ইসরাত নড়চড়ে বসে। চোখে মুখে কৌতূহল নিয়ে নুসরাতের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নুসরাত উঠে দাঁড়িয়ে নিজের কাবার্ড খোলে। আমুল ডার্ক চকলেট বের করতে করতে বলে, বালের নেতার সাথে দেখা হয়েছে হসপিটালের করিডোরে। বালের নেতা মানে ব্রাহ্মণবাড়িয়ার ওই নেতা? নুসরাত উপর নিচ মাথা নাড়ায়। বিরক্তিতে পূর্ণ কণ্ঠে বলে ওঠে, এত বিরক্তিকর মানুষ কিভাবে হতে পারে? যেখানে দেখে সেখানে এসে গায়ে পড়ে কথা বলতে চলে আসে। তুই নেতা মানুষ, তুই হবি মুডি না, তুই হলি মহিলাদের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব। এটা কি যায় ভবিষ্যৎ নেতার সাথে? ইসরাত নুসরাতের কথাই মাথা উপর নিচ তুলায়, একদম না। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাই ওই বেতা মাথামোটাকে। নাহিয়ানের কথা বলতে বলতে নুসরাত মুখের ভাবভঙ্গি বারবার পরিবর্তন করল। ইসরাত ঠোঁট চেপে হেসে উঠল আকস্মিক ঠাট্টা স্বরে। নুসরাতকে অপ্রস্তুত করার জন্য বলে ওঠে, মেবি হি হ্যাজ ফেল ইন লাভ উইথ ইউ। ইসরাতের কথাই নুসরাত সামান্য কয়েক সেকেন্ডের জন্য চোখ বড় বড় করে নিল। পর মুহূর্তেই দুই বোন দুজনের দিকে তাকিয়ে দেখে রুম কাঁপিয়ে হেসে উঠল। নুসরাত নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, ভাই, মানুষ আমার মধ্যে কি দেখে প্রেমে পড়বে, তুই বল। ইসরাত হাত বাড়িয়ে নুসরাতের খোপা বাঁধা অগোছালো চুলগুলো আরো বেশি অগোছালো করে দিল। মিষ্টি রিনরিনে কণ্ঠে আওড়ায় এই মায়াবী চেহারা দেখে। নুসরাত হেসে উড়িয়ে দিল ইসরাতের কথা। মাঝে তাড়ানোর ভঙ্গিতে দুই হাত দুপাশে নাড়ালো। রুমের পরিবেশ আরো কিছুক্ষণের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল। আর তখনই জাইনের বৈশালী হাসকি গলার আওয়াজ 2 তলার ইসরাতের কানে স্পষ্ট বেশি আসলো। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে মিচকে শতানের মতো হাসল। উড়না ছাড়া দৌড় দেয় সিঁড়ির দিকে, জাইন কেন এসেছে তা জানার জন্য।
কিন্তু পর মুহূর্তে ইসরাতকে অবাক করে দিয়ে আবারও ফিরে আসে উল্টো পায়ে হতদন্ত হয়ে, আশেপাশে চোখ বুলিয়ে নিজের উন্না খুঁজে, কাঙ্ক্ষিত জিনিস চোখের সামনে কোথাও খুঁজে না পেয়ে এলোমেলো কণ্ঠে গালি দিয়ে ওঠে, হ্যাঁ প্রয়োজনের সময় কোনো শাওয়া হাতের কাছে পায় না। ইসরাতের গায়ে উন্না দেখার পর নুসরাতের শিকারী দৃষ্টি সেদিকে চলে যায়। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই জ্বরের গতিতে এসে উড়ন্ত গতিতে ইসরাতের গায়ের উপর থেকে জর্জেট উন্না টেনে নিয়ে আবারও দৌড় দেয় নুসরাত। কাঠের দরজার সাথে পায়ের আঙ্গুল লেগে আঘাত লাগে। একবার নিজের দৌড়ের গতি থামিয়ে পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে। তারপর ইসরাতের দৃষ্টিসীমার বাহিরে চলে যায় উড়ে উড়ে। ড্রয়িং রুমে নাসির সাহেব বসে আছেন। ইসরাত তাড়াহুড়ো করে গিয়ে সোফায় বসতে বসতে জাইনের উদ্দেশ্যে সালাম ঠোকে। সালাম ভাইয়া। জাইন নিজেও গম্ভীর কণ্ঠে নুসরাতের সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম। নুসরাত নাসির সাহেবের পাশে বসে সেন্টার টেবিলে রাখা আঙ্গুলের উপর হামলে পড়ে। পিরিচ থেকে এক মোটা আঙ্গুল তুলে মুখে একসাথে ঢুকিয়ে জিজ্ঞেস করে, কি মনে করে এখানে ভাইয়া? জাইন নুসরাতের দিকে তাকিয়ে হাসে আলগুছে, পকেট থেকে ব্ল্যাক কার্ড বের করে ইশারা করে সেদিকে। সেটা দেখতেই নুসরাতের ঠোঁটে ফুটে ওঠে আপনা আপনি হাসি। ঠোঁট চৌকা করে তীক্ষ্ণ চোখ বোলায় আমেরিকান এক্সপ্রেসও এর দিকে, আর কোনো প্রশ্ন করে না। জাইন এবার সূক্ষ্ম কণ্ঠে জিজ্ঞাসা করলো, মনে হচ্ছে উড়ে এসেছ? নুসরাত কাচের পিরিচে পেস্ট্রির টুকরো তুলে নিতে যাবে। জাইন মৃদু কণ্ঠে বলে ওঠে, প্রয়োজন নেই এটার। নুসরাত ব্রুকুসকে তাকায়, নিজের পেস্ট্রির দিকে ইশারা করে দাঁত কেলিয়ে হেসে উত্তর দেয়, আপনাকে লজ্জা দেওয়া উচিত নয়। তারপরও বলতে হবে, এটা আপনাকে দিচ্ছেটা কে? এটা আমি নিজের জন্য নিয়েছি। যদি খেতে চান তাহলে নিজে কষ্ট করে প্লেটে তুলে নেন। জাইন নুসরাতের সূক্ষ্ম অবমাননা আলগোছে ডুব গিলে নেয়। নাসির সাহেবের দিকে তাকাতেই নাসির সাহেব গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুমি শুধু রেজিস্ট্রি করতে চাও তাই না? জাইন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। নাসির সাহেব পকেট থেকে চশমা বের করে কপালে বাজ ফেলে ফু দিয়ে গ্লাস পরিষ্কার করে নেন। নুসরাত নিজেও প্যান্টের পকেট থেকে নিজের চশমা বের করে ফু দিয়ে পরে নেয়। বাপ মেয়ে একসাথে ব্রুজুগল কুসকে জাইনের দিকে উপনিস তাকান। নাসির সাহেব গম্ভীর কণ্ঠে আবারও বললেন, দেখো আমি একজন বাবা। আমার মেয়েকে যদি কেউ বলে ছেলে একা এসে হাত চাইতেই আমি আমার মেয়ে হাত দিয়ে দিয়েছি তার হাতে, সমাজের কোনো মূল্যায়ন করলাম না, তখন আমি কি উত্তর দিব? আমার মেয়ের দিকে আঙ্গুল উঠবে, বিদেশি ছেলেকে জাদু করে বিয়ে করেছে। জাইন সরি বলে প্রথমে ক্ষমা চেয়ে নিল নাসির সাহেবের কথা কাটার জন্য। নিজের রাশবাড়ি গলায় বলে ওঠে, যেখানে আমাদের বিয়ে আগেই হয়ে গিয়েছে সেখানে মানুষ কি বলল আমি তার পরোয়া করি না। নুসরাত চুপচাপ এক পা চোপার উপর তুলে বসে রইল দুতলার বারান্দায়। ততক্ষণে ইসরাতও এসে দাঁড়িয়েছে রেলিংয়ে হাত চেপে, উকি দিল জাইনকে পরিষ্কার দেখার আশায়। তখনই আবারও নাসির সাহেব বললেন, সেটা তুমি বললে হবে না বাবা, সমাজ বলতে কিছু তো আছে। তোমাদের বিয়েটা সমাজের কাছে এখনো স্বীকৃতি পায়নি। আমাদের ফ্যামিলির ভেতর কি হয়েছে এখনো আমাদের কাছের অনেক আত্মীয়ই জানে না। আর সেখানে যাই হোক, তুমি বললে আমি সমাজের পরোয়া করি না, কিন্তু আমাদের পরোয়া করতে হবে। আমি এই সমাজেই বসবাস করি, আর এই সমাজ আমার মেয়ের দিকে আঙুল তুলুক সেটা আমি একদম চাই না। আমার মেয়ে ফালনা নয় যে মানুষ তার দিকে আঙুল তুলবে। আমি এখনো বেঁচে আছি জাইন, আর আমি বেঁচে থাকতে আমার মেয়ের উপর আঙুল তোলার সাহস আমি কাউকেই দিব না। জাইন এবার অত্যন্ত গভীর কণ্ঠে জানতে চাইল, আপনি এখন কি চাচ্ছেন আমার কাছে মেজো আব্বু? নাসির সাহেব পানি পান করলেন এক নিঃশ্বাসে। কথা বলে হাঁপিয়ে উঠেছেন তিনি। শব্দ করে শ্বাস ফেলে অনুভূতিহীন কণ্ঠে জানালেন, নাথিং, অনেক বেশি কিছু না।
সমাজের চোখে তোমাদের বিয়েটা বৈধ করতে চাইছি। তুমি বড় ভাইকে, বড় ভাবিকে এখানে নিয়ে আসো। একটা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয় সেভাবেই তোমরা সবাই এসে ইসরাতকে দেখবে। তারপর তার হাত আমার কাছে চাইবে। আমি তোমাকে পরিদর্শন করব এবং এটা নিশ্চিত করব যে আমার মেয়ের উপযোগী জীবনসঙ্গী তুমি কিনা। তারপর তোমাদের আবারও প্রথম থেকে বিয়ে হবে, কারণ মেয়েদের বিয়ের বিষয়ে অনেক শখ থাকে। আমি মনে করি আমার মেয়েরও আছে, তাই তার এই শখ আমি অপূর্ণ রেখে বিয়ে দিতে চাই না। বুঝেছ আমি কি বলেছি? জাইন নির্দ্বিধায় উত্তর দিল, জি। আর কিছু মেজাব্বু? নাসির সাহেব দুই পাশে মাথা নাড়ালেন। জাইন উঠে দাঁড়ালো, সালাম জানিয়ে দরজার দিকে বের হয়ে যাবে। নিজের দিকে কারো প্রবল দৃষ্টি অনুভব হলো। গাঢ় কাত করে তাড়া করে পেছনে তাকাতেই চুপচাপ মলিন মুখে দুতলায় দাঁড়িয়ে থাকা ইসরাতের সাথে চোখাচোখি হলো। জাইন আজ ইসরাতের পানে চেয়ে হাসল না। গম্ভীর মুখ করে স্থির দৃষ্টি কিছুক্ষণ তাক করে রাখলো শুভ্র মেয়েলি মুখে। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে নাসির মঞ্জিল পরিত্যাগ করলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে মাথায় হাত রেখে এখনো বসে আছেন হেলাল সাহেব। চোখে মুখে কিছুটা উদ্বিগ্নতা বা ফুটে আছে। কপালে হাত চেপে রেখে যখন কিছু চিন্তা করছিলেন তখন নাকে এসে লাগলো পুরশালী আতরের ঘ্রাণ। লেবু পাতার সুগন্ধিতে পুরো ড্রয়িং রুম মোমো করে উঠল। নিজের নিকট গন্ধটা তীব্র করে পেতেই হেলাল সাহেব কপাল থেকে হাত ছড়িয়ে চোখ খুলে জাইনের দিকে তাকালেন। সোজা হয়ে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ও বাড়ি থেকে এসেই পান্ডার মতো মুখ ফুলিয়ে বসে আছো কেন? তোমাকে ভয়ঙ্কর লাগছে। হেলাল সাহেবের কথাই জাইন রিয়েক্ট করলো না। জাইনকে নড়তে না দেখে বিভ্রান্ত হলেন সামান্য হেলাল সাহেব। ঠোঁট থেকে রসিকতা সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইলেন, কি হয়েছে? গুরুতর কোনো সমস্যা? জি, সমস্যা তো বটে, কিন্তু আমার চিন্তা তো আপনাকে নিয়েই। জাইন নিরাট কণ্ঠে কথাটা শেষ করে জাইনের কণ্ঠে কোনো স্ল্যাশ খুঁজে পেলেন না হেলাল সাহেব। তাই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাকে নিয়ে কিরকম চিন্তা? জাইন নিজের গলা উঁচু করে নিল। ফিসফিস করে হেলাল সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বু, আমার সত্যি আপনার জন্য কষ্ট হচ্ছে। মানুষ আপনাকে রাস্তায় দেখলে ছি ছি বলবে। হেলাল সাহেব আতঙ্কিত কণ্ঠে জানতে চাইলেন, কেন? প্রশ্ন এটা না, সেটা বলুন। নুসরাতের খোঁজখবর নেওয়া শেষ? না, এখনো শুরু করিনি, কিন্তু হেলাল সাহেবের কথাটা কেটে দিল জাইন। ফিসফিস করে সতর্ক আওয়াজে বলে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের সম্বন্ধ নিয়ে যান, না হলে মানুষ আপনাকে ছি বলবে। সেটাই তো বলবে, কিন্তু কেন ছি বলবে? জাইন দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, সবাই জেনে গেছে ইসরাতের সাথে আমার বিবাহের কথা, তাতে কি? আরে আব্বু, আপনি এখনো বুঝতে পারছেন না? মানুষ খারাপ বলবে না। আপনার ছেলের বউ নিজের বাপের বাসায় এখনো থাকে, আর তার খরচও তার বাবা বহন করে। জাইনের কথার সাথে মানুষের ছি দিবে কেন, তা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলেন না তিনি। জাইন বলল, আব্বু, এখনো সময় আছে। মেজো আব্বু কিছু কথা মানুষের কাছে ছড়ানোর আগেই তুমি গিয়ে দুমদাম করে ইসরাতকে তুলে নিয়ে আসো। এতে তোমার সম্মান আরো বেড়ে যাবে। বুঝেছেন আব্বু? সেই তো রেজিস্ট্রি করে নিয়ে আসবো। তাহলে এর আগে দুমদাম করে তুলে নিলে কেমন হয়? আপনার জয়ধ্বনি মানুষের মুখে মুখে থাকবে। হেলাল সাহেব গভীর চিন্তায় চলে যেতেই জাইন ঠোঁট কামড়ে হাসল। সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, দ্বন্দ্ব কপাটের মধ্যে বিলীন হয়ে গেল। হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তাহলে এখন যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের বিষয়ে কুছ নিতে হবে। জাইন, আমরা এক কাজ করি, আগামী বুধবারে বিয়ের জন্য ইসরাতের হাত চাইতে চলে যাই। কি বলো তুমি? জাইন হ্যাঁ ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ালো। হেলাল সাহেব গভীর চিন্তায় লিপ্ত হলেন। চিন্তা শেষে চোখ তুলে জাইনের উদ্দেশ্যে বললেন, আমাকে একটা ওয়াদা করতে হবে।
হেলাল সাহেব নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমার কথার মধ্যে তুমি কোনো কথা বলতে পারবে না, ওয়াদা করো। জাইন পুরুষালী পুরুটুর জোড়া নাড়িয়ে শক্ত কণ্ঠে আওড়ালো, ওয়াদা। পরের দিন সকালবেলা মিষ্টি রোদের আজ দেখা মিলেছে। সূর্যে দেখা মিললে তার তেজ তেমন প্রকট না। চারদিকে বাতাস বইছে, বাতাসের সাথেই গাছের ডালে শুকিয়ে যাওয়া পাতাগুলো মরমরে শব্দে ঝরে পড়ছে নিচে। ইসরাত আশপাশটি যাবে, তাই নুসরাত তাকে এগিয়ে দেওয়ার জন্য সাথে বেরিয়েছে। ইসরাতের বাসিটিতে কি একটা প্রোগ্রাম আজকে, তাই ইসরাতের সেখানে উপস্থিত থাকা জরুরি। বাড়ি থেকে বের হতেই হসপিটালে সেই দুইজন লোক নুসরাতের চোখে পড়ল। ফিসফিস করে ইসরাতের উদ্দেশ্যে বলল, ওই দেখ কার্টুনগুলোকে, গতকাল থেকেই দেখছি আমার পিছু নিয়েছে। ইসরাত আর চোখে লক্ষ্য করলো তাদের। নুসরাতের কথা অনুযায়ী সত্যি দুজনকে দেখতে কার্টুনের মতো লাগছে। তারা ওই দুজনকে পাত্তা না দিয়ে সামনে পা বাড়ালো। তারা যত সামনে আগালো দুইজন তাদের পেছন পেছন আসলো। ইসরাত সিএনজিতে উঠে চলে যাওয়ার পর নুসরাতকে চুপিসারে লক্ষ্য করতে লাগলো। নুসরাত পকেটে হাত রেখে দূর দূরান্তে চোখ সরু করে তাকালো। এটা দুইজন নোটিশ করলো। গুরুত্বপূর্ণ কিছু হতে পারে বলে দুজনের নিকট মনে হলো। হেলাল সাহেবকে তথ্যটা জানানোর জন্য কল দিল। রিং হতে না হতেই কল রিসিভ করলেন তিনি। কিছু জিজ্ঞেস করার আগেই দুইজন পরামর্শ করে নিল কে বলবে। বা পাশের লোকটা বলল, আসমাম তুই বল। আসমাম নামক লোকটা অপর পাশের লোকটাকে বলল, না তুই বল এহসান। দুজনের কাটাকাটির মধ্যে হেলাল সাহেব ধমক দিলেন, জিজ্ঞেস করলেন, কি গুরুত্বপূর্ণ খবর আমাকে জানাও। এহসান তুমি বলো। এহসান জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে ওঠে, আপনি আমাদের যার উপর নজর রাখার জন্য বলেছিলেন তিনি এখন রাস্তায় দাঁড়িয়ে দূরে কোথাও চেয়ে আছেন। ফোনের অপাশে হেলাল সাহেব দাঁতে দাঁত চাপলেন। কিরমিরিয়ে জিজ্ঞেস করলেন, ওই তোমাদের গুরুত্বপূর্ণ খবর? দুজন একসাথে বলে ওঠে, জি স্যার। ফোন রাখো গাদারা, আর ওর উপর নজর রাখো। দুজন সামনে তাকিয়ে দেখলো নুসরাত নেই। একসাথেই চিৎকার করে বলে ওঠে, ম্যাম নেই, ম্যাম কোথায় গেল? হেলাল সাহেব রুট গলায় হিসিয়ে বলেন, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো, নাহলে। হেলাল সাহেবকে কথা কেটে দিয়ে তারা বলে উঠলেন, এই তো ম্যামকে পেয়ে গেছে স্যার। হেলাল সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। হেলাল সাহেব ফোন কাটতে যাবেন, আসমাম ফোন টেনে নিয়ে ভয়ত্ব কণ্ঠে বলল, স্যার ম্যাম তার থেকে 2-3 বছরের ছোট একটা ছেলেকে ব্যাট দিয়ে পিটাচ্ছে। হেলাল সাহেবের ছোট ছোট চশমার পেছনে ঢাকা চোখগুলো বৃহৎ আকার ধারণ করল। তিনি মেয়েটাকে কতটা ভদ্র সভ্য মনে করেছিলেন, আর এখন দেখেন কি। শক্ত কণ্ঠে আদেশ দিলেন, নজর রাখো, আর কি কি ঘটে সব আমাকে ইনফরমেশন দাও। দুজন একসাথে বলে ওঠে, ইয়েস স্যার। ইসরাতের বাসিটিতে আজ একটা বিশেষ প্রোগ্রাম রাখা হয়েছে। সেখানে কিছু গণ্যমান্য ব্যক্তিরা আসবেন। এই প্রোগ্রামের মূল কারণ হলো যারা টাকার অভাবে পড়তে পারছেন না বা দরিদ্রতার কারণে বিবাহ সম্পূর্ণ হচ্ছে না, তাদের জন্য একটা ফান্ড খোলা। নাসির সাহেব, সোহেব সাহেব আর সোহেদ সাহেবকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। নাসির সাহেব কিছু ব্যস্ততার কারণে প্রথমে তিনি না করে দিয়েছেন, তাই শুধু আজ সোহেব আর সোহেদ আসবেন। ইসরাতকে ভলেন্টিয়ারের দায়িত্বে রাখা হয়েছে। প্রিন্সিপাল রুমে মিটিং শেষে যখন ক্যাম্পাসে বিশেষ অতিথিদের নিয়ে আসা হলো, ইসরাতের ক্লাসমেটরা সিনিয়র হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নিল। ইসরাত তখনও লক্ষ্য করেনি স্টেজে আসা মানুষগুলোকে। অতিরিক্ত মানুষের জন্য পুরো স্টেজ এরিয়া গরম হয়ে উঠেছে। মানুষের সংস্পর্শে দ্বিগুণ ঘেমে যাচ্ছিল। ইসরাত তাদেরই একজন। ঘামের গন্ধে বমির উদ্বেগ হলো, তাই ভাবল ঠান্ডা পানি পান করলে হয়তো বমির অর্ধেক কমবে। ব্যাগ থেকে ঠান্ডা পানি বের করে পান করতে যাবে, অস্বাভাবিকভাবে হাত কেঁপে উঠল। ইসরাত ব্রুকুসকে নিজের হাতের এই অধপতন লক্ষ্য করল। সেখান থেকে চোখ ফিরিয়ে আনতেই নিজের দিকে কারো তীব্র দৃষ্টি অনুভব করল।
মেয়েলি নাজুক শরীরখানা তখনই টান টান শক্ত হয়ে আসলো। ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো না, শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে বোতলের সিপি কোলে পানি খেতে নিবে তাড়াহুড়োয়, আর হাত কাঁপাই, নাকে মুখে পানি ঢুকে বিষম খেলো। মুখ চেপে ধরে কুহু কুহু করে কেসে উঠতেই পিঠে কারো শক্ত হাতে স্পর্শ পেল। ইসরাত তড়াক করে দূরে সরে যাবে, তার আগেই মেয়েলি কবজি চেপে ধরল জাহিন। চোখ বড় বড় করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কাম ডাউন ইসরাত, এটা আমি, আগে বলুন আপনি ঠিক আছেন? ইসরাত নিজের মুখে হাত চেপে ধরল, গলায় এখনো কিছু একটা আটকে আছে। জাইনকে দেখে অবাক হলো, তবুও অবাকতা ডেকে রেখে মৃদু কণ্ঠে জানালো, আমি ঠিক আছি। জাইন কণ্ঠ খাতে নামিয়ে যতটা সম্ভব শান্ত গলায় জিজ্ঞাসা করলো, আর ইউ শিওর কোনো সমস্যা হচ্ছে না তো? ইসরাত চোখ তুলে তাকাতেই নাক ছিঁড়ে লেবু পাতার ঘ্রাণ প্রবেশ করলো। ঢুক গিলে শ্বাস ফেলল, ঠোঁটে ক্ষীণ হাসি ঝুলিয়ে বলল, আমি ঠিক আছি, চিন্তা করবেন না।